প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকিং সেবার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করছি, বিষয়টি এরকম নয়। বৈশ্বিকভাবেই সেই পরিবর্তনগুলো আমরা দেখছি। এক একটি দেশ তার দেশের গ্রাহকের যে চাহিদা এবং সেবার যে ধরন এবং ব্যাংকগুলোর সাথে জনগণ বা গ্রাহকের যে ধরনের সম্পর্ক তারা তৈরি করতে চায়, সেই প্রেক্ষাপটগুলোকে বা এই সেবার ধরনকে কতটা সহজ করা যায়, এই প্রসঙ্গগুলো প্রযুক্তিকে সংমিশ্রণ করে বা প্রযুক্তিকে যুক্ত করে এই কাজগুলো বিভিন্ন দেশ নানাভাবে নানা প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমরাও আমাদের ব্যাংকিং প্রক্রিয়ায় ডিজিটালাইজেশন বা আধুনিকায়নের যে প্রসঙ্গগুলো দেখি এবং সেক্ষেত্রে বেশ কিছু আমরা পরিবর্তন, অগ্রগতি সেটিও আছে, মানুষের বা গ্রাহকদের সাড়াও আছে, পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। কিন্তু আমরা চাই এই চ্যালেঞ্জগুলো যাতে আসলে না থাকে এবং সেগুলো অতিক্রম করার উপায় কী কী সেটা আজকে সম্মানিত আলোচকের কাছ থেকে জানার চেষ্টা করব। পাশাপাশি আমাদের ব্যাংকিং সেবার ক্ষেত্রে যে ধরনগুলো দেখছি সেক্ষেত্রে কী ধরনের পরিবর্তন করা প্রয়োজন সেটিও তার কাছ থেকে বোঝার চেষ্টা করব। ব্যাংকিং সেবা ও চ্যালেঞ্জ, এই শিরোনামের আজকের আলোচনা। আমাদের সঙ্গে সম্মানিত আলোচক হিসাবে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক মোহাম্মদ জুলহাসউদ্দিন। জুলহাসউদ্দিন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, সেই সাথে চ্যানেল 9-এর পরিবার এবং দর্শকদের ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নের আলোচনা দিয়েই শুরু করি যে আমরা যে ব্যাংকিং সেবার যে আধুনিকায়ন কিংবা ডিজিটালাইজেশনের কথা বলছি, যতটুকু হয়েছে তাতে আপনি সন্তুষ্ট কিনা? আসলে ডিজিটালাইজেশন ব্যাংকিং সেবা তো বলতে মূল সেবা হলো ডিপোজিট এবং ঋণ। এই দুটো, একটা ব্যাংকের মূল কাজই হচ্ছে আমানতকারীর কাছ থেকে ঋণ গ্রহণ, সে আমানত সংগ্রহ এবং ঋণ প্রদান। এখন যদি আমি মূল কাজের বিবেচনায় দেখি, তাহলে মূল কাজের দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের ব্যাংকিং খাত ডিজিটালাইজেশন হয়েছে এই কথা বলা খুবই কঠিন। একটা স্টাডিরই আমার বিআইডিএস, আমি যেহেতু বিআইডিএসের সাথে সংশ্লিষ্ট আছি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, ওখানে জাস্ট এই 2025 সালে একটা সমীক্ষা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশের ডিজিটাল লেনদেন বলতে মূলত আমরা এমএফআই এর মাইক্রো ফাইন্যান্স সার্ভিস প্রোভাইডার যারা আমাদের নগদ, বিকাশ, এদের যে লেনদেন ক্যাশ ইন ক্যাশ আউট, এইটাই 90% কাভার করতেছে। আমার টোটাল ট্রানজ্যাকশনের 88 থেকে 90% এটুকু কাভার করছে। কিন্তু আমার মূল প্রোডাক্ট ডিপোজিট এবং লেন্ডিং, এখানে ডিজিটালাইজেশন খুব একটা কিছু হয়নি। মানে এখানে কি এই ডিপোজিট অথবা লোন প্রোভাইড করার প্রশ্নে ডিজিটালাইজেশন কি খুব কঠিন? ইনিশিয়ালি বড় ধরনের ইনভেস্টমেন্ট লাগে। আপনি যখন একটা টেকনোলজি নির্ভর, প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলবেন, তখন আপনাকে ইনিশিয়ালি অনেক ইনভেস্টমেন্ট করতে হবে। যেমন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস কিংবা আপনি ওই রোবোটিক্স টেকনোলজি যাই আছে, এই টেকনোলজি আপনি ব্যাংকিং সেক্টরে যদি ইন্ট্রোডিউস করতে চান, তাহলে আপনাকে ওই টেকনোলজি হয় কিনতে হবে, অথবা আপনার প্রযুক্তি জ্ঞান যাদের আছে তাদের দিয়ে আপনার নিজে তৈরি করে নিতে হবে। যেটা ইনিশিয়ালি করা খুব, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অনেক বড় লাগে। আর টেকনোলজিক্যাল জ্ঞান যতই আপনার কাছে মনে হবে যে ক্ষুদ্র, কিন্তু এটার মনিটারি ভ্যালু ইনিশিয়ালি অনেক বেশি থাকে, যা সহজেই আপনাকে কেউ টেকনোলজিক্যাল এই সুবিধাটা দিতে চায় না। সেক্ষেত্রে এই ব্যাংক পরিচালনার ক্ষেত্রে বা ব্যাংকিং সেক্টরে ডিজিটালাইজেশনের প্রশ্নে যে ধরনের ম্যান পাওয়ার বা দক্ষ জনগোষ্ঠী থাকা প্রয়োজন আমাদের মতো একটি দেশে বা আমাদের জাতীয় অর্থনীতির সাথে যদি তুলনা করে, কেমন দেখছেন? কারণ আপনার তো এই ব্যাংকিং পরিচালনার প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, নানাভাবে পর্যবেক্ষণের অভিজ্ঞতা রয়েছে, গবেষণা রয়েছে, এখন শিক্ষকতা করছেন। এই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করেন, কেমন দেখতে পান? ম্যান পাওয়ারের জায়গাটা কেমন আছে? আনফর্চুনেটলি আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, যদিও আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন দেশব্যাপী অনেকগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু এই ব্যাংকিং টেকনোলজি বেস এই জ্ঞানের প্রায়োগিক জ্ঞানের অভাব আছে আমার কাছে মনে হয়েছে। আমি নিজেও একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই। সেখানে আমি দেখেছি যে স্টুডেন্টরা বা পুঁথিগত বিদ্যা নিয়ে যখন কার্যক্ষেত্রে যাচ্ছে, তখন তারা এই জ্ঞানটাকে কার্যে প্রয়োগ করতে পারছে না। কার মানে প্র্যাকটিক্যাল জ্ঞানের অভাব রয়েছে।
রয়েছে। মানে তারা অনেকটা থিওরি ওরিয়েন্টেড, মানে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে একটা দূরত্ব আছে, অন্যান্য দেশগুলো কিন্তু দূরত্বটা অনেকটা কমিয়ে এনে তারা একটা বন্ডিং এস্টাবলিশ করতে পেরেছে। আমাদের এখানে সেই দূরত্বটা অনেক বেশি দেখেন। অবশ্যই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। এটা আপনি ব্যাংকিং খাতে যে ধরনের টেকনোলজি দরকার সেটা করার জন্য আমি একটা এক্সাম্পল দিই, যে কোনো একটা ব্যাংকের একটা সফটওয়্যার ডেভেলপ করা দরকার। সেই সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য তারা যদি বুয়েটের কিংবা আমাদের দেশে কারিগরি বিশ্ববিদ্যালয় আরও অনেকগুলো রয়েছে, সেখান থেকে যদি উপযুক্ত জ্ঞানসম্পন্ন লোকগুলো যদি তার সাথে ইনভলভ করে, তাদের ব্যাংকের স্টাফ প্লাস ওইখানকার যাদের এই জ্ঞান রয়েছে, এইগুলো সম্মিলিতভাবে চেষ্টা করে, নিজেরাই অনেক কিছু করতে পারে। ইভেন বাংলাদেশ ব্যাংকে অনেক সফটওয়্যার কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ম্যান পাওয়ার দিয়ে তৈরি করা। আমাদের আইটি ডিপার্টমেন্ট আছে, আইটি ডিপার্টমেন্ট বেশ স্ট্রং। আমাদের এখানে ওই প্রশিক্ষিত জনবল আছে, ওইভাবে অনেক ব্যাংকিং মানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কিভাবে হচ্ছে, পরিচালনার জায়গাগুলো অনেক অ্যাপস আপনারা নিজেরাই করতে পারছে, সেটা অবশ্যই একটা ভালো খবর। এই প্রসঙ্গটা যেহেতু আপনি উল্লেখ করলেন, এই জায়গাতে একটা প্রশ্ন রেখে যাই, অনেক দর্শকই জানতে চান যে ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে সেটি আপনারা কিভাবে প্রয়োগ করেন, এই প্রয়োগের জায়গাটা অনেকেই জানতে চান, শুনতে চান। বাংলাদেশ ব্যাংক যেটা করে, একটা ওভারঅল গাইডলাইন তৈরি করে, গাইডলাইন তৈরি করে প্রত্যেকটা ব্যাংকের হেড অফিস বরাবরে সেটা প্রেরণ করা হয় এবং পরিপালনের জন্য এবং পালিত হচ্ছে কিনা সেগুলো আবার সরজমিনে দেখার জন্য কিছু অডিটও পরিচালনা করা হয়, স্পেশাল অডিট যেটা আমরা বলি, সেগুলো করা হয়। প্রতি 3 মাস পর রিপোর্ট একটা বাংলাদেশ ব্যাংক রিপোর্ট তৈরি করবে, আমাদের এই টেকনোলজি বেসড লেনদেন কী পরিমাণ অগ্রগতি হচ্ছে না হচ্ছে এগুলো দেখার জন্য ব্যাংকগুলো নির্দিষ্ট ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাট অনুযায়ী তারা আবার রিপোর্টও করে প্রতি মাসে। সেগুলো দিয়ে পর্যালোচনা করে নীতিমালার অনেক পরিবর্তন আনে, এগুলো কন্টিনিউয়াস প্রসেস, একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই জায়গা থেকে ব্যাংকিং কালচার এস্টাবলিশ করার জন্য, একটা ব্যাংকিং কালচার বলতে আমরা যা বুঝে থাকি, সেটি করার জন্য জনগণের বা গ্রাহকদের মধ্যে ব্যাংক সম্পর্কে কী ধারণা আছে সেটি তো বোঝার জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন স্টাডি বা গবেষণাও করে থাকে। হ্যাঁ, করে থাকে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন স্টাডি করে থাকে, গবেষণা, এবং এই ব্যাংকিং সেক্টরের ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ব্যাংকিং সেক্টরের মাধ্যমে বা অন্য আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে কিংবা এনজিও, সবার মাধ্যমে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কী পরিমাণ হচ্ছে এইগুলো নিয়েও মাঝে মধ্যেই গবেষণা, আমাদের গবেষণা বিভাগ আছে বাংলাদেশ ব্যাংকে, গবেষণা বিভাগে এই সমস্ত বিশদ আকারে তারা স্টাডি পরিচালনা করে, রিপোর্ট প্রকাশিত হয় এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এগুলো আপলোডও করা। আরেকটি বিষয় যে জুলাসউদ্দিন আপনি বলছিলেন যে ডিপোজিটের প্রসঙ্গ, এই জায়গাতে আমরা দেখি কখনো হেলদি কখনো আনহেলদি একটা কম্পিটিশন বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে। তো স্বাভাবিক ব্যাপার, আনহেলদি কম্পিটিশন তো আমরা প্রত্যাশা করি না, একটা হেলদি কম্পিটিশন থাকবে। গ্রাহকদের কাছে ব্যাংকগুলো তার প্রপোজাল বা অ্যাপিল অথবা সুযোগ সুবিধা কী আছে সেগুলো উপস্থাপন করবে, যার যেখানে সম্পৃক্ত হতে চায় সে সেখানে সম্পৃক্ত হবে। কিন্তু কম্পিটিশনটা যখন অস্বাস্থ্যকর হয়, আনহেলদি হয়, তখন সেটি ব্যাংকগুলোর যে শক্ত একটি কাঠামো বা সুশাসন ব্যাংকিং ক্ষেত্রে, এই জায়গাতে কোনো প্রভাব বিস্তার হয়? তা হয়, তবে পাশাপাশি এই ক্ষেত্রে আমার মনে হয় যেটা দর্শকদের ফাইন্যান্সিয়াল লিটারেট করারও একটা ভূমিকা আছে, দরকার আছে। বা আমরা বিশেষ করে আমরা যারা ইকোনমিক্সের স্টুডেন্ট, আমরা পড়েছি যে হায়ার দ্য রেট হায়ার দ্য রিস্ক, লোয়ার দ্য রেট লোয়ার দ্য রিস্ক। আপনাকে একটা ব্যাংক যখন বাজারের যে বিদ্যমান যে সুদের হার তার চেয়ে অনেক বেশি অফার করতেছে, তখন আপনাকে বুঝতে হবে যে এই ব্যাংকে আপনার টাকাটা রাখা নিরাপদ কিনা। এখন অনেকেই ঝুঁকিপূর্ণভাবে ওই টাকা যে পরিমাণ বিনিয়োগ করে সে আয় করতে পারবে তার চেয়ে বেশি রেটে মার্কেট থেকে যদি সে ডিপোজিট নিয়ে নেয়, তাহলে তার কিন্তু নেট যে ব্যাংক কি আয় কী ব্যাপার, ব্যাংক তো নেট ইন্টারেস্ট মার্জিন সে ডিপোজিটরকেও দেয়, আবার ইনভেস্টর যাকে লোন দেয় তার কাছে আদায় করে, এই দুইটার মার্জিনটাই তার প্রফিট মার্জিন। এখন প্রফিট মার্জিন নেগেটিভ হলে ব্যাংকের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকবে
এবং এই ব্যাংক একসময় লিকুইডেশনে যাবে। এবং আমাদের ক্ষেত্রে অধিকাংশ যে ব্যাংকগুলো সমস্যায় পড়েছে এদের ক্ষেত্রে এই ঘটনাই কিন্তু ঘটেছে। তো এবং তখন তো ঘাটতি একেবারে অনিবার্য ঘাটতির পরিণতি প্রতিষ্ঠানের ভরাডুবি। ঘাটতি যখন অনিবার্য হবে তখন পতনও অনিবার্য। হ্যাঁ, পতন অনিবার্য। এক্ষেত্রে আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে আসলে একজন গ্রাহক বা সাধারণ মানুষের ন্যূনতম যাচাই বাছাই করা এবং সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং লিটারেসি অথবা ফাইন্যান্সিয়াল লিটারেসিতে আমাদের সূচক খুব বেশি আশাপ্রদ হওয়ার মতো না। কিন্তু কমন কিছু ফ্যাক্টর বা কি ফ্যাক্টর যদি আমরা বলি, আপনার কাছ থেকে শোনার চেষ্টা করি যে এই ব্যাপারগুলোতে একজন সাধারণ গ্রাহক বা মানুষ কোনো ব্যাংকের সাথে সম্পৃক্ত হওয়ার প্রশ্নে সে এই 3 বা 4টা বিষয় সে যাচাই করবে, এরকম বিষয়গুলো কি? প্রথমত হলো একটা ব্যাংকের ম্যানেজমেন্ট তার ক্যাপাবল কিনা বা ম্যানেজমেন্টের রেপুটেশনটা কি। আমরা লেন্ডিংয়ের কিছু সাউন্ড লেন্ডিং প্রিন্সিপালস বলি, এখানে 5টা সি এর কথা বলে থাকি আমরা সবসময়। 1 নম্বর হলো ক্যারেক্টার, 2 নম্বর হলো ক্যাপিটাল, এরপরে বলি ক্যাপিটালের পরে আমরা বলি কোলেটারাল, ইকোনমিক কন্ডিশন, এরকম 5টা সি আছে। এই 5টা সি একটা ব্যাংক বা যে কোনো একটা প্রতিষ্ঠান যদি তার আর্থিক যে পরিমাণ সঙ্গতি আছে তার চেয়ে বেশি যদি সে ঋণ নিয়ে ফেলে, তাহলে ওই ঋণটা সে যথাযথভাবে ইউটিলাইজ করতে পারবে না। ইউটিলাইজ করতে না পারলে তাকে লোনের এগেনস্টে সার্ভিস তার ইন্টারেস্ট তাকে পে করতেই হবে। এখন যদি সে ইউটিলাইজ করতে না পারে সে প্রফিট আর আর্ন করতে পারবে না। প্রফিট আর্ন করতে না পারলে ওই তার প্রতিষ্ঠান ধীরে ধীরে দুর্বল হবে এবং যার কাছ থেকে ঋণ নিয়েছে তার ঋণ সে পরিশোধ করতে পারবে না। এর কারণে এই জন্য ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে কারা জড়িত আছে, এই ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারগুলো ভালো করে দেখা উচিত যে তাদের কী পরিমাণ আয় আছে, কী পরিমাণ দেনা আছে। আয় মানে তার মানে ইনকাম স্কোপ এবং এক্সপেন্ডিচার স্কোপ, এটা দেখা দরকার। ইয়েতে যাদের আর্নিং স্কোপ খুবই কম কিন্তু ব্যয় তো আপনার ইচ্ছা করলে কমানো যায় না, সেটা বেশি, স্বাভাবিকভাবে এরা লস করে, প্রতি বছরই লস করে। এখন লস মেকিং একটা ইনস্টিটিউশন কত বছর কন্টিনিউয়াসলি সাস্টেইন করতে পারবে। তার মানে এখানে এই কমন বিষয়গুলো আসলে দেখতেই হবে। এটা না দেখে সম্পৃক্ত হলে যে কোনো ঝুঁকির মাত্রাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। কি চ্যালেঞ্জ দেখছেন আমাদের ব্যাংকগুলো গ্রাহকদের আকৃষ্ট করা কিংবা আরও যারা ব্যাংকিং চ্যানেলের বাইরে আছেন তাদেরকে ইনক্লুড করার, এই প্রসঙ্গগুলোতে কি চ্যালেঞ্জ আপনার কাছে মনে হয় যেগুলো মূল চ্যালেঞ্জ? সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এখনও যেটা আমি মনে করি সেটা হলো গ্রাহকের আস্থা পুনরুদ্ধার। আমাদের অর্থনীতিতে ব্যাংকিং খাতের উপর গ্রাহকের আস্থা অনেকটা কমে গেছে, এটা নির্দ্বিধায় বলা যায়। এই অবস্থা থেকে ফেরত আসাটা 1 নম্বর চ্যালেঞ্জ। এবং যেখানে আমরা আগে শুনতাম ব্যাংক সবচেয়ে বিশ্বস্ত, হ্যাঁ, ব্যাংক আমি নিজের পকেটে রাখার চেয়ে ব্যাংকে রাখা বেশি নিরাপদ মনে করি। তো সবাই এজন্যই ব্যাংকে রাখে। এখন বেশ কিছু ব্যাংক তো আমাদের অলরেডি তারা বা গ্রাহকের আস্থা রাখতে পারেনি, তারা গ্রাহকের চেক ডিসঅনার করেছে। এটা পুনরুদ্ধার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা বড় লেন্ডিংয়ের দিকে না যেয়ে বা বড় ঋণের দিকে না যেয়ে খুচরা ঋণের দিকে খুচরা ঋণের দিকে যেতে হলে আপনাকে ওই ডিজিটাল ব্যাংকিংয়ে যেতে হবে। ডিজিটাল ব্যাংকিং মানে আপনি একবার যদি টেকনোলজিটা ডেভেলপ করে নিতে পারেন, এইটা বিনিয়োগ করে একাধারে বেশ কিছুদিন আপনি হয়তো এটি তো দীর্ঘ সময় ধরে ফল দিবে, আপনার ফল পেতে থাকবেন। আবার টেকনোলজি চেঞ্জ হওয়ার সাথে আপনার প্রফিটেবিলিটি যদি বাড়ে, আপনার রিজার্ভ ফান্ড করে আবার টেকনোলজি আপগ্রেডেশনও করতে পারবেন। তার মানে আপনাকে এই টেকনোলজি বেস এই লেনদেনের দিকে যেতে হবে আপনার। আর ছোটো লেনদেন আমি বলি যেটা বলে এসএমই ফাউন্ড, সিএমএসএমই। আমাদের দেশে যে ব্যাংক ভালো করতেছে না তা কিন্তু না, অনেক ব্যাংক অনেক ভালো করতেছে। আপনি দেখেন, আমি কোনো সুনির্দিষ্টভাবে কোনো ব্যাংকের নাম বলতে চাই না, কিন্তু আপনি দেখেন যে অনেক ব্যাংক ভালো করতেছে, তাদের 60, 70, 80% প্রফিট করতেছে। এবং ব্যাংকগুলোকে যারা গ্রাহক বা জনগণের মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়াতে জনগণও ভাগ করে নেন, এক ক্যাটাগরির ব্যাংক, বি ক্যাটাগরির ব্যাংক বা বি ক্লাসের ব্যাংক। তার মানে তো ব্যাংকগুলোর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যেও একটা ধারণা আছে যে গ্রাহকের সচেতনতার জন্য এই ব্যাংকটার রেটিং কি, এই রেটিংটা দেখতে পারে যে তার শর্ট টার্ম রেটিংটা কি, লং টার্মের রেটিংটা কি, এগুলো দেখতে পারে। এই রেটিংগুলো দেখলে বোঝা যায় ব্যাংকের অবস্থানটা কি। এবং আরেকটা হলো যে যেহেতু আপনাকে পেয়েছি এবং তাই এই প্রশ্নটি রাখছি, সেটি হচ্ছে যে সাউথ এশিয়ার মধ্যে যদি আমরা সেন্ট্রাল ব্যাংকগুলোর যে পারফরমেন্সের প্রসঙ্গ দেখি, আমাদের অবস্থানটা কেমন? আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকের অবস্থানটা কেমন যদি দক্ষিণ এশিয়ার মধ্যে কেমন দেখে? দক্ষিণ এশিয়ার মধ্যে সেন্ট্রাল ব্যাংকের অবস্থান
ভালো, একেবারে খারাপ বলবো না আমি, ভালো পারফর্মার সেন্ট্রাল ব্যাংক আমাদের ইয়ে ছিল, কিন্তু মাঝখানে আমাদের কিছু আর্থিক খাতে বেশ কিছু দুর্ঘটনা বলেন আর অনিয়ম বলেন, সেগুলোর কারণে আমাদের সেন্ট্রাল ব্যাংকের উপর মানুষের কিছুটা আস্থার এই ঘাটতি হয়েছে, এটা অস্বীকার করা যায় না। তারপরেও সেন্ট্রাল ব্যাংকের পারফরমেন্স অন্য যে কোনো ব্যাংকের, আমি পার্শ্ববর্তী আমাদের সার্কের দেশগুলোর মধ্যে যদি তুলনা করি, সার্কের দেশগুলোর মধ্যে এই ইন্ডিয়ার পরেই বাংলাদেশের ব্যাংকের অবস্থান, এটা আপনি নিঃসন্দেহে বলতে পারেন। জুলাস ভাই, আপনার কাছে আজকের আলোচনার শেষ প্রশ্ন, আমরা একেবারে শেষের দিকে, সেটি হচ্ছে যে অনেকেই বলার চেষ্টা করেন, হয়তো সাধারণ জিজ্ঞাসা থেকেও বলার চেষ্টা করেন, অথবা অন্যান্য দেশগুলোর অভিজ্ঞতা বিভিন্ন মাধ্যমে পড়াশোনা করে তারা হয়তো এই প্রত্যাশাটা করে থাকেন যে দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা কিংবা অভ্যন্তরীণ কোনো বিশৃঙ্খলা বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে এই অবস্থাগুলো থেকে, এই অনাকাঙ্ক্ষিত অবস্থাগুলো থেকে সেন্ট্রাল ব্যাংক কিংবা ব্যাংকগুলোকে কি নিরাপদ রাখা সম্ভব? অবশ্যই সম্ভব। এই কারণে সম্ভব যে ব্যাংক যদি তার, আমি আগেই বলছি যে যেমন প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ম আচার আছে, আপনি ঋণ দিবেন, ঋণের একটা নিয়ম আচার আছে, নিয়ম আচার মানতে হবে। আপনার এখানে ম্যানেজমেন্ট নিয়োগ কীভাবে হবে, নিয়োগের ক্রাইটেরিয়া আছে, সমস্ত ক্রাইটেরিয়াগুলো মেনটেন করলেই কিন্তু এই আর্থিক খাতে এত মানুষ অনাচারও হবে না, এবং মানুষের যে অনাস্থা সেটাও কিন্তু দূরীভূত হয়ে যাবে। যখন দেখবে যে বাংলাদেশ ব্যাংক যে নিয়মকানুনগুলো করতেছে, ব্যাংকে এটা পরিপালিত হচ্ছে যথাযথভাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই যে আপনার ওই পরিচালক পারিবারিক পরিচালক কতজন থাকবে, এক সময় তো রাজনৈতিক বিবেচনা এটা 4 জনের নিয়ে যাওয়া হলো, আবার এটা 3 জনে আনা হচ্ছে। এই 4 জন ব্যাপার না, আমার কথা হলো যে আপনি 3 জনের আনার পরে ওই 3 জন যদি অযোগ্য হয় তাহলে তো তারা কোনো লাভ নাই, বোর্ডে কোনো রোল প্লে করতে পারবে না। আপনার ক্রাইটেরিয়া ফিট ক্রাইটেরিয়া যেটা আছে সেইটা মেনটেন করতে হবে, যে যাকে আমি পরিচালক নিয়ে একদম সে ওই পরিচালনা দায়িত্ব পালন করার মতো যোগ্য কিনা, তার কোয়ালিটিস কি, ক্যাপাবিলিটিস কি, সেগুলো আছে কিনা সেগুলো দেখতে হবে, এগুলো না। আদারওয়াইজ আপনি শুধু আরেকটা ব্যাপার হলো কি, ব্যাংকের ক্ষেত্রে মালিকানা হয় না, এটা স্পন্সর হয় যে উদ্যোক্তা অমুক উদ্যোক্তা, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে মালিকানা হয় না, কারণ ব্যাংক মূলত ডিপোজিটারদের টাকা নিয়ে ব্যবসা করে। এখানে নিজের টাকা থাকে অল্প, যেমন আপনি জানেন 500 কোটি টাকা দিয়ে একজন একটা ব্যাংক লাইসেন্স নেয়, সেখানে এখন যদি আপনি অনেক ব্যাংকের আছে প্রায় 2 লক্ষ কোটি টাকা ডিপোজিট, এখন আপনি 500 কোটি টাকা দিয়ে লাইসেন্স নিয়ে যদি আপনি বলেন যে 2 লক্ষ কোটি টাকা আপনার এইটার মালিক, আপনি এটা বলার কোনো সুযোগ নেই, এটা বলা মানে নীতিগতভাবে ভুল কথা, একেবারেই ভুল। এটা তারা স্পন্সর কাজেই ওখানে ওই 3টা 2টা, ওটা তো আমি মনে করি আরও কমানোর সুযোগ আছে ওখানে যদি যোগ্য উত্তরাধিকার বা ওই স্পন্সর যারা তাদের মধ্যে থেকে যোগ্য পাওয়া যায়, 2 জনই যথেষ্ট, 2 জনই যথেষ্ট, 3 জনও লাগে না, এবং সেই 2 জন দিলেও সেটা আবার যোগ্য থাকতে হবে। এবং আমরা চাই যে জুলাস ভাই, আপনার আলোচনার মধ্যে দিয়ে যারা ব্যাংকগুলোর উদ্যোক্তা তাদের মধ্যে এই একটা শুভবুদ্ধির উদয় হোক যে তাদের পরিবার থেকে 3 জন 4 জন দিতে হবে, এর পরিবর্তে একজনও যদি দক্ষ থাকে তাকে দেওয়াটা অনেক এক্স্যাক্টলি, একজনও যদি দক্ষ থাকে তাকে দেওয়া ভালো, এবং একজনই ওই আপনার স্পন্সরের যে স্বার্থ বা আরও যারা আছে তাদের নিশ্চিত করতে পারবে, এবং ডিপোজিটরদের স্বার্থও নিশ্চিত করতে পারবে। জুলাসউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সেই সাথে চ্যানেল 9 এবং দর্শকদের আলোচনায় সময় দেওয়ার জন্য এবং আপনার গঠনমূলক বিচার বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।